নমস্কার, আমি অর্ণব। গত ৫টি বছরের প্রতি সপ্তাহের মতো আবারও আমি আপনাদের কাছে আরও একটা নতুন পুরনো গল্প নিয়ে। ৭ বছর একসঙ্গে কাটালে তো বলে কেউ কাউকে ছেড়ে যেতে পারে না, তাহলে আর মাত্র ২ বছর, তারপরেই আপনারা আমার জন্মান্তরের বন্ধু হয়ে যাবেন। তা এই এত গল্প শোনাতে শোনাতেও দেখলাম, জানেন তো, বাংলা সাহিত্যের ভাঁড়ার ফাঁকা হওয়ার নয়, বরং যতই গভীরে ঢুকি ততই নতুন নতুন মণিমাণিক্যের সন্ধান পাই। তার মধ্যে থেকে কিছু শোনাই আপনাদের, কিছু সরিয়ে রাখি। রাখতে রাখতে দেখলাম সরিয়ে রাখা গল্পের স্তূপ ক্রমশ বড় হয়েই যাচ্ছে। বড় কষ্ট হলো, জানেন, এই গল্পের স্বাদ আপনাদের দিতে পারবো না। স্তূপ ঘেটে দেখলাম, জানেন তো, যা সরিয়ে রেখেছি বেশিরভাগই ছোট গল্প। এখানেই আনবো ভেবেছিলাম প্রথমে, তারপর ভাবলাম এমনি আপনারা সপ্তাহে একদিন গল্প আনি বলে অভিমান করেন, তার উপর যদি ছোট গল্প আনি, তার জন্য গল্প ভাগ করে দিলাম 2টো চ্যানেলে। ছোট গল্পের জন্য এলো বেঙ্গলি ক্লাসিক্স বাই অর্ণব শর্টস। পুরনো চ্যানেলে আমরা অনেকক্ষণ ধরে গল্প শুনব, গল্পের আবেগে ভাসব, গল্প যাপন করব। আর ওই চ্যানেল হচ্ছে মন খারাপ হজম করার চটপটা ডোজ, যা টক করে গিলে খেয়ে ফেলতে পারবেন যখন খুশি। এই চ্যানেল রহস্যময়, পাতে কি পড়ছে জানতে পারবেন না। ওই চ্যানেল দিল খোলা, আপনার মন ভালো করবে বলেই বসে আছে। তাহলে আর কি, নতুন চ্যানেলটাও সাবস্ক্রাইব করা হোক, গল্প শোনা হোক, আর হোক বন্ধু বান্ধবদের শোনানো। প্রতি বুধবার রাত ৮টায় গল্প আসে সেখানে। আমি লিঙ্কটা দিয়ে রাখলাম পিন্ড কমেন্টে। না, শুধু নতুন চ্যানেলের গুণকীর্তন করছি বলে আবার রাগ করবেন না। আপনাদের পুরনো চ্যানেলের যে কদর আপনারা করেছেন, তাকে কি আমি অবহেলা করতে পারি? কটা মাথা আমার ধরে। আসুন, আজকের গল্পটা এবার শোনাই। শুরু হচ্ছে আমার আজকের নিবেদন, উপেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়ের গল্প রামের সুমতি। মহানিদ্রায় নিদ্রিত হওয়ার কিছু পূর্বে পুত্রবধূ সুভদ্রার প্রতি ক্লান্ত চক্ষুর দৃষ্টি নিক্ষেপ করে দ্বিজেন মিত্র একান্তে বলেছিল, বৌমা, বরেনকে তুমি সহ্য করো। ঘাড় নেড়ে সুভদ্রা বলেছিল, নিশ্চয় করব বাবা, আপনি। বরেন তখন ৮ বর্ষীয় স্বাধীন যুবক। বছর ৪ লেখাপড়ার সঙ্গে সমস্ত সম্পর্ক চুকিয়ে এখন মাতব্বর বনে বসেছে। আর তার একমাত্র সহোদর জ্যেষ্ঠ হরেন্দ্রনাথ MA ও আইন পাশ করে বছর ৩ আলিপুরে ওকালতি করছে। অনিশ্চিত ওকালতি ব্যবসায়ের সুদুর্লভ ভাগ্যলক্ষ্মী এই অল্প সময়ের মধ্যেই হরেন্দ্রর প্রতি আজ প্রসন্ন হতে আরম্ভ করেছেন। ৩ বছরে যে পসার সে জমিয়েছে, অনেকের ভাগ্যে সারা জীবনেও তেমন জমে না। চেতলা থেকে মাইল ১.৫ দক্ষিণে আতরপুরে হরেন্দ্রনাথের বাস। যে সময়ের কথা বলছি, কলিকাতা নগর তখনও স্থাবরতার নিদ্রা হইতে জাগ্রত হয়ে দেহ সম্প্রসারণের জন্য চতুর্দিকে দৃষ্টি সঞ্চালিত করিতে আরম্ভ করে নাই। সুতরাং পথঘাটের অভাবে যানবাহনের সুযোগ থেকে দূরে অবস্থিত ক্ষুদ্র নগণ্য আতরপুর গ্রাম। তার নাম মাহাত্ম্য সত্ত্বেও পচা গোবরের দুর্গন্ধ, মশামাছির ভনভনানি, ভেগের মকমকানি আর শ্রীকালের প্রহরগোনার অপকৃষ্টতার মধ্যে তখনও সে জড়ীভূত। এমন বিশ্রী জায়গায় শুধু প্রাণটা কোনো রকমে দেহে বজায় রাখবার জন্যই জীবনযাপন চলে। কলিকাতার ধনীকন্যা, তখনকার দিনের পক্ষে উচ্চশিক্ষিতা IA পাস সুন্দরী সুভদ্রা এহেন আতরপুরে মাত্র মধ্যবিত্ত এক সংসারে বধূ হয়ে যেদিন প্রথম এসেছিল, সেদিন সকলেই, মায়ে হরেন্দ্রনাথ পর্যন্ত, এই দুষ্পাচ্য অসামঞ্জস্য উপলব্ধি করে একটু উদ্বিগ্ন বোধ করেছিল। করেনি শুধু সুভদ্রা। তখন আবার শ্রাবণ মাস, চতুর্দিকে বর্ষার জলে থই থই করছে। কাঁচা উঠানে কেঁচো আর কিন্নর অবারিত কিলিবিলি। নীরবস্বর ব্যাঙের কলরবে আর বৈকাল থেকে শ্রীকালের ডাকে গ্রাম্য নীরবতা বিপর্যস্ত। ২-৪ দিন পরে একদিন একটু ভয়ে ভয়ে হরেন সুভদ্রাকে জিজ্ঞাসা করেছিল, আতরপুর তোমার কেমন লাগছে সুভদ্রা? সংক্ষেপে উত্তর দিয়েছিল সুভদ্রা, ভালো লাগছে।
এই ব্যাঙ ডাকা শিয়াল ডাকা সত্ত্বেও তোমার ভালো লাগছে? তুমি কলকাতার মেয়ে, কিন্তু শুধু ব্যাঙ আর শিয়ালই তো এখানে ডাকে না, তুমিও তো ডাকো। সুভদ্রার উত্তর শুনে চক্ষু বিস্ফারিত হয়ে হরেন্দ্র বলেছিল, বলো কি সুভদ্রা, আমিও ডাকি? হাম্বা রবে নাকি? হরেনের কথায় হেসে ফেলে সুভদ্রা বলেছিল, না না, হাম্বা রবে ডাকো না, কিন্তু ইশারায় ইঙ্গিতে এমনকি গলা খাঁকারি দিয়েও ডাকো। তোমার গলা খাঁকারির ডাকের সঙ্গে মিশে ব্যাঙের ডাকও আমার কাছে সুরেলা হয়ে ওঠে। সাহস পেয়ে হরেন হাসি মুখে বলেছিল, তোমার বদান্যতার জন্য ধন্যবাদ, কিন্তু ধরো তোমার যদি... হরেনকে কথা শেষ করবার অবসর না দিয়ে সুভদ্রা বলেছিল, না, তাহলে আমি এতটা খুশি হতাম না। আচ্ছা, তোমার এই কুণ্ঠা কতদিনে যাবে বলো তো? সম্মুখ সমরে সমীর ঘোষকে পরাজিত করে সুভদ্রা হরণ করেছ, তুমি তো অর্জুন, তোমার এত সংকোচ কিসের? প্রসঙ্গ নির্দেশ করে সুভদ্রা হরণের একটু ব্যাখ্যা করার প্রয়োজন আছে। হরেন্দ্র যখন কলিকাতার মেসে থেকে MA এবং ল অধ্যয়ন করে, তখন প্রবোধ বসু তার সহপাঠী এবং অন্তরঙ্গ বন্ধু। প্রবোধ সর্বদাই মেসে এসে হরেন্দ্রর সঙ্গে আড্ডা দিত এবং তাকে নিজেদের গৃহে নিয়ে যাওয়ার জন্য পীড়াপিড়ি করত। কিন্তু ধনী গৃহের আবহাওয়ায় নিঃশ্বাস ফেলা সহজ হবে না আশঙ্কা করে নানা ছলছুতোয় হরেন্দ্র তার উপরও অনুরোধ কাটিয়ে দিত। অবশেষে একদিন যখন প্রবোধচন্দ্রের অসুস্থতার সংবাদ বহন করে জোর আহ্বান লিপি এলো, তখন আর ধনী গৃহের নিঃশ্বাসরোধক আবহাওয়ার আপত্তি বজায় রাখা গেল না। রোগীর কক্ষে উপনীত হয়ে হরেন দেখলে শয্যার উপর সোজা হয়ে বসে প্রবোধ আর একটি যুবক একটি তরুণীর সঙ্গে বাক্যালাপে রত। লক্ষণ দেখে রোগটা ততটা সাংঘাতিক মনে হলো না। পরিচয় পেয়ে জানলে তরুণীটি প্রবোধের ছোট বোন সুভদ্রা, IA পরীক্ষোত্ততা ছাত্রী, এবং যুবকটি প্রবোধের বন্ধু সমীর ঘোষ, ধনকুবের শিশির ঘোষের একমাত্র পুত্র। ISC পরীক্ষায় বারদুই ফেল করে 3 পুরুষের পৈতৃক কারবারে বসতে আরম্ভ করেছে। উপস্থিত অফিস তাকে মাসিক ভাতা দিচ্ছে 750 টাকা। কথায় কথায় সে কথাটাও জানা গেল। বিলম্বিত পরিচয়ে হরেন আরও জানতে পেরেছিল, পৈতৃক কারবার থেকে তাড়াতাড়ি বিদায় নিয়ে সমীর প্রায় প্রতিদিনই প্রবোধের বাড়িতে হাজিরা দেয়। বলা যেতে পারে সেও অপর এক কারবারেরই তাগিদে। এ পর্যন্ত সে কারবারে সমীর ঠেলেই চলেছে, প্রত্যাগমের বিশেষ কিছু লক্ষণ দেখা যাচ্ছে না। তবে সুভদ্রার বাপ ও মার, বিশেষত মার, এ বিষয়ে জোর পৃষ্ঠপোষকতা আছে বলে ভরসা হয় শেষ পর্যন্ত কারবারে লক্ষ্মীলাভ হতে পারবে। ঘণ্টা 2 অবস্থানের পর হরেন বিদায় চাইলে প্রবোধ জিজ্ঞাসা করেছিল, কাল তুই আসছিস তো হরেন? অকারণ একটু বিবেচনা করার অভিনয় করে হরেন উত্তর দিয়েছিল, কাল? আচ্ছা, আসবো না হয়। পরদিন বৈকালে কথা মতো হরেন ঠিক উপস্থিত হয়েছিল। সমীর কিন্তু সেদিন কোনো কারণে আসতে পারেনি। দ্বিতীয় দিনে 3 জনের আড্ডা দেখতে দেখতে যেমন জমে উঠেছিল, প্রথম দিনে 4 জনেও তেমন জমাতে পারেনি। বিদায় গ্রহণের জন্য হরেন উঠে দাঁড়ালে দেখা গিয়েছিল হাড্ডার চাকার মসৃণতার গুণে 3 ঘণ্টা কাল অজ্ঞাত সারেই অতিবাহিত হয়েছে। হরেনকে এগিয়ে দিতে গিয়ে সুভদ্রা জিজ্ঞাসা করেছিল, কাল বৈকালে আপনি আসবেন তো? হরেন উত্তর দিয়েছিল, আসছি নে বলবার ঠিক জোর পাচ্ছি না। সুভদ্রা বলেছিল, আপনাকে আমাদের বাড়ি নিয়ে আসবার জন্য তো দাদা সর্বদা টানাটানি করতেন, তখন কেন আসতেন না বলুন তো? এক মুহূর্ত চিন্তা করে হরেন বলেছিল, সুভদ্রা এ বাড়িতে থাকে জানতাম না বলেই বোধহয়। হাসি মুখে সুভদ্রা উত্তর দিয়েছিল, আমি কিন্তু জানতাম যে আপনি মেসে থাকেন। আপনার বিষয়ে দাদার মুখে আমার এত কথা শোনা আর জানা ছিল যে কাল যখন আপনি এসেছিলেন আপনাকে একটু অজানা মনে হয়নি। এরপর এই প্রসঙ্গে আর কিছু বলা নিষ্প্রয়োজন। সুভদ্রার শ্বশুর দ্বিজেন্দ্রনাথ ছিল একজন সেকেলে নামজাদা হেডমাস্টার। সুভদ্রার বিবাহের কিছু পূর্বে পত্নীহারা হয়ে সে অবসর গ্রহণ করেছিল। দ্বিজেন্দ্রনাথ শুধু বিদ্বানই ছিলেন না, সাংসারিক জ্ঞান এবং মনুষ্য চরিত্রবোধে
সে ছিল একজন প্রবীণ মানুষ। বরেন যে সুভদ্রাকে ঠিক বরদাস্ত করতে পারছে না এ কথা উপলব্ধি করতে তার বেশি বিলম্ব হয়নি। তাই মৃত্যুকালে সহ্য করবার ভার সুভদ্রার উপরই দিয়া গিয়াছিলেন। সুভদ্রার উদারচিত্ততা এবং কর্তব্যপরায়ণতার যে পরিচয় সে পেয়েছিল তার দ্বারা সে বিশ্বাস করত উদ্ধত এবং দুর্দম বরেনকে মানিয়ে নিয়ে চলবার তিতিক্ষা একমাত্র সুভদ্রারই আছে। সুভদ্রার প্রতি বরেনের বিদ্বেষের কারণ ছিল একাধিক। প্রথমত, তার চেয়ে মাত্র 3 বৎসরের বড় একটা মেয়ে প্রথম বিভাগে আইএ পাশ করার প্রভা নিয়ে সংসারে প্রতিষ্ঠিত হয়ে লোকচক্ষুর সম্মুখে তার মূর্খতার কালিমাকে আরও খানিকটা প্রকট করিয়া দিয়াছিল। দ্বিতীয়ত, ওই ঘৃণিত বিদ্যাবত্তার প্রভাবেই সে তার পিতার অনেকখানি স্নেহ অধিকার করতে সমর্থ হয়েছিল। এবং তৃতীয়ত, শুধু স্নেহই নয়, পিতার দৈনিক সংসার খরচের হিসাবপত্র টাকা করি অধিকার করেছিল। পিতার ধর্মগ্রন্থ পাঠের সময় ও সুবিধে বাড়িয়ে দেওয়ার কৌশলের দ্বারা পিতার হাতে খরচ থাকার সময় চুরুটটা আসার জন্য 4 আনা পয়সা থেকে 4 পয়সা উপার্জন করা কতকটা সহজেই চলত। সুভদ্রার আমলে একটা পূর্ণ টাকা থেকে মাত্র 4 পয়সা সুবিধে করতেও ঘাম ছুটে যায়। দ্বিজেন্দ্রনাথের মৃত্যুর পর থেকে কেমন একটা হীনতাবোধের প্রভাবে বরেনের কেবলই মনে হয় সুভদ্রার কর্তৃত্ব ক্রমশ উগ্র হয়ে উঠছে। তার ফলে তার মন ওঠে বিষিয়ে, উচ্ছৃঙ্খলতা আরও বেড়ে যায়। একদিন দ্বীপ্রহরে আহারের পর বরেন বেরিয়ে যাওয়ার উপক্রম করছে। সুভদ্রা নিকটে এসে জিজ্ঞেস করলে, ঠাকুরপো, কোথায় যাচ্ছ? কিছু আগে একটা কোনো প্রসঙ্গ নিয়ে একটু তিক্ততার সৃষ্টি হয়েছিল। ভ্রুকুঞ্চিত করে বরেন বললে, যেখানে যাচ্ছি সেখানেই যাচ্ছি। আচ্ছা, সেখানেই যেও, কিন্তু লক্ষ্মী ভাই আমার, যাওয়ার আগে একটা কথা শোনো। কথা নাকি হুকুম? না না, হুকুম হবে কেন, হুকুম নয়, কথাই। বুদ্ধির তো অভাব নেই তোমার। আচ্ছা, এই উদ্দেশ্যহীন জীবন ছেড়ে দিয়ে তুমি একটু লেখাপড়ায় মন দাও না। বরেন হেসে উঠল। লেখাপড়ায় মন দেবো? লেখাপড়া আমার হবে বলে তুমি বিশ্বাস করো? উমা, কেন হবে না? তোমার দাদার কেমন করে হয়েছে? দাদার কথা ছেড়ে দাও। দাদার মাথার উপর বাপ মা ছিল, আমার কে আছে? কেন, তোমার দাদা আছেন, আমি আছি। লোকে কথায় বলে বড় ভাই বাপের মতো। বরেনের মুখে ক্রূর হাসি ফুটে উঠল। বললে, বড় ভাই বাপের মতো না হয় মানলাম, কিন্তু কিছু মনে করো না, সঙ্গে যে সৎমার মতো বড় ভাজও আছে। শান্ত কণ্ঠে সুভদ্রা বললে, পরীক্ষাই করে দেখো না একবার সৎমাকে। বোধহয় সৎমাকে খুব একটা অসৎ বলে মনে হবে না। কখনো কখনো সৎমা আপন মায়ের চেয়েও সৎ হয়। কোনো উত্তর না দিয়ে বরেন মুখ কুঁচ করে রইল। সুভদ্রা বললে, তোমাকে আমি স্কুলে ক্লাস 7-এ নাম লিখিয়ে পড়তে বলছি নে ভাই। তোমার দাদা ব্যস্ত মানুষ, সময় নেই। আমি তোমাকে যত্ন করে পড়াতে পারি। তুমি তুমি পড়াবে? যদি পড়তেই হয় এমএ পাস কোনো লেখাপড়া জানা লোকের কাছে পড়ব। তুমি আইএ পাস মেয়ে ছেলে, তুমি আর কি পড়াবে? সুভদ্রার মনে পড়ে গেল রবীন্দ্রনাথের কাঁসার খুঁটির অনুযোগ, কূপ তুমি কেন খুড়া হলে না সাগর। বললে, আমি তো সব সাবজেক্ট পড়াবো না তোমাকে, শুধু ইংরেজি, বাংলা আর সামান্য একটু অঙ্ক। আমার কাছে 1-8খানা বই শেষ করো, তারপর এমএ পাস মাস্টারের সন্ধান করা যাবে। কিন্তু লেখাপড়া শেখার ফল কি হবে শুনি? মোটা ভাত, মোটা কাপড় আর 15 টাকা মাস মাইনের ওই তোমাদেরই মুহুরিগিরি তো। চকিত হয়ে সুভদ্রা জিজ্ঞেস করলে, তোমাদের মুহুরিগিরি মানে? আচ্ছা আচ্ছা, তোমার স্বামীরই না হয় হলো। কিছু মনে করো না ঠাকুরপো, তোমার কথার উত্তরে একটা কথা জিজ্ঞাসা করি। আমার স্বামীকে বাদ দিয়ে এই মোটা ভাত কাপড় আর মাসিক 15 টাকা মাইনে উপার্জন করবার মতো শক্তি তোমার আছে তো? হ্যাঁ, কেন থাকবে না, আছে। এই বাড়ির অর্ধেক অংশ বিক্রি করে আমি ব্যবসা করব। এর বিরুদ্ধে অনেক কথা বলার আছে, কিন্তু সেসব কথা উপস্থিত বাদ দিয়ে একটা কথা তোমায় জিজ্ঞেস করি ভাই। এই ভদ্রাসন বাড়ি, মায়ের জমি, বাগান, পুকুর সমস্ত 3000 টাকায় ছোট ঠাকুরছির বিয়ের দেনায় বাঁধা আছে, তা তুমি জানো? সে টাকা দাদা শোধ করবে। সে টাকা দাদা শোধ করলে সমস্ত বাড়িটা তো দাদার হয়ে যাবে।
অর্ধেক অংশ তোমার হতে হলে ১,৫০০ টাকা তো তোমায় শোধ করতে হবে। বরেন খেকিয়ে উঠল। আইন দেখাচ্ছ আমাকে? আইন? তোমাদেরও আইন দেখাবার লোক আমার কাছে আছে। সুভদ্রা বললে, তাও জানি, মহান আইনজ্ঞ বিষ্টু হাজরা তোমার পরামর্শদাতা। সাবধান ঠাকুরপো, সর্বনেশের লোক ওই বিষ্টু হাজরা, গাছে তুলে মই কেড়ে নেবে কিন্তু। কি দরকার ভাই বিষ্টু হাজরার পরামর্শে বাড়ির মধ্যে এমন একজন উদার হৃদয় আইনজ্ঞ থাকতে? চক্ষু কুঞ্চিত করে বরেন বললে, ও তুমি বুঝি তাহলে আজ রং চড়িয়ে এসব কথা দাদাকে লাগাবে? সুভদ্রা হেসে ফেললে, এত কম বোঝো ঠাকুরপো, এটুকু বুদ্ধিও তোমার নেই? আমি যদি লাগাতাম তাহলে তোমাকে প্রতিদিনই কিছু না কিছু কৈফিয়ত দাদার কাছে দিতে হতো। একদিনও দিয়েছ কি? বরেন বললে, লাগাও তুমি, কিন্তু দাদা তোমার কথা বিশ্বাস করে না। খোকাকে দুধ খাওয়াবার সময় হলো, আমি চললাম ঠাকুরপো, বলে সুভদ্রা প্রস্থান করলে। ২-৪ দিন অন্তর এরকম একটা না একটা খিটিমিটি চলতেই লাগল। মাস ৩ পরের কথা, ছুটির দিন। সন্ধ্যার পর হরেন বেরিয়ে বাড়ি ফিরেছে। বিষ্ণু হাজরা তার বাড়ির দাওয়ায় বসে তামাক খাচ্ছিল। হরেনকে দেখতে পেয়ে তাড়াতাড়ি নেমে এসে বললে, হরেন, তোমার সঙ্গে একটা কথা ছিল বাবা। বিষ্ণু হাজরা যে তার বিরুদ্ধে বরেনকে উত্তপ্ত করবার সৎকার্যে আত্মনিয়োগ করেছে সে কথা হরেনের অবিদিত ছিল না। নীরস অনুৎসুক কণ্ঠে বললে, কথা? কি কথা? একটু দাওয়ায় গিয়ে বসবে? আগে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনি। এদিক ওদিক তাকিয়ে দেখে অকারণ কণ্ঠস্বর খানিকটা নিচু করে নিয়ে বিষ্ণু হাজরা বললে, ছোড়াটার যা হোক একটা গতি করো না বাবা। রুক্ষ কণ্ঠে হরেন বললে, ছোড়াটা? কোন ছোড়াটা? তোমার ভাই বরেনের কথা বলছি গো। তা ছোঁড়া বলছেন কেন তাকে? এই বেমক্কা অসুবিধাজনক প্রশ্নে একটু বিব্রত হয়ে এক মুহূর্ত নির্বাক থেকে বিষ্ণুচরণ বললে, আমার কাছে সে কান্নাকাটি করে, মায়াই হয় ওর উপর, তাই বলছি আর কি। দেখুন, আপনার মায়া হয় কিন্তু আমার হয় না, সুতরাং আপনিই না হয় ওর গতি করুন। প্রস্তাব শুনে চকিত হয়ে বিষ্ণুচরণ বললে, আমি আমি আবার কি গতি করব? সহজ সুরে হরেন বললে, কেন, পার্টিশন স্যুট আর অ্যাকাউন্ট স্যুট দায়ের করা থেকে আরম্ভ করে সম্পত্তি আর টাকা পাইয়ে দেওয়া পর্যন্ত সব। শুনুন হাজরামশাই, একটা স্পষ্ট কথা আজকে আপনাকে বলি। আতরপুর থেকে আলিপুরে ওকালতি করা খুবই কষ্টের ব্যাপার। মাঝে মাঝে মনে করি ভবানীপুরে কিংবা কালীঘাটে বাসা ভাড়া নিয়ে উঠে যাই। শুধু গ্রামটার প্রতি মায়াবশতই আমি পারিনি, কিন্তু আর নয়, কালই আমি ভবানীপুরের দিকে বাড়ি ভাড়া নেওয়ার ব্যবস্থা করছি। বাসা পেলেই বরেনকে এখানকার বাড়ি ঘর দৌড় বাগান জমি জমা সব ছেড়ে দিয়ে মাস ২-১ খরচা দিয়ে আর আপনাকে ওর মুরব্বি হওয়ার পরিপূর্ণ সুযোগ দান করে সপরিবারে আমি ভবানীপুরেই চলে যাব। বিষ্ণুচরণ খ্যাক করে উঠল, আমি আমি ওর মুরব্বি হতে যাব কেন? আপনার ওর প্রতি মায়া পড়েছে আর আপনি ওর গতি করবেন বলে। কিন্তু আমিও তোমাকে বলছি। বিষ্ণুচরণকে কথা শেষ করতে না দিয়ে হরেন বললে, আপনি পরে বলবেন, আগে আমাকে কথা শেষ করতে দিন। ২ মাস পরে যখন দেখবে শ্যাম ভবানীপুরে সরে পড়েছে আর কুল রাখবার কোনো ব্যবস্থাই আপনি করছেন না, তখন সাংঘাতিকভাবেও আপনার ওপরই চড়াও হবে। একটা হিত কথা শুনবেন হাজরামশাই? কোনো উত্তর না দিয়ে বিষ্ণু হাজরা তীক্ষ্ণ নেত্রে হরেনের প্রতি তাকিয়ে রইল। আমাদের আদরপুরের সম্পত্তি এখন ঝাঁচড়া মৌচা, এক ফোঁটা মধু এর থেকে নিংড়ে নেওয়ার উপায় কারণ নেই। কর্কশ কণ্ঠে বিষ্ণু বললে, কেন? কানায় কানায় দেনায় ভরা। তুমি সম্পত্তি দেনা থেকে মুক্ত করনি কেন? সেটা একান্তভাবে আমার খুশি বলে। কিন্তু বাবা, শহরে নিজের স্ত্রীর নামে জমি কিনছো আর এদিকে নাবালক ভাইয়ের সম্পত্তি দেনায় ডুবিয়ে রেখেছো, এই খুশি তো ভালো খুশি নয়, আর এই কাজও তো পাকা কাজ নয়। আইনের উপদেশ আমি আপনার কাছ থেকে পড়ে নেব। আপাতত একটা কথা বলি, ধর্মগ্রন্থ পড়বেন? কিছু বই পাঠিয়ে দেব, রামায়ণ মহাভারত গীতা। ফুঁস করে উঠল বিষ্ণু, তুমি আমাকে অপমান করছো হরেন। হে কথা আপনি ঠিকই বলেছেন, ধর্মগ্রন্থ পড়বার অনুরোধ করলে আপনাকে অপমানই করা হয়, বলে হরেন দ্রুত পদে প্রস্থান করলে।
গৃহে পৌঁছে একটু উত্তেজিতভাবেই সে সুভদ্রাকে বললে, না সুভদ্রা, আর এখানে আমাদের থাকা চলবে না। কালই আমি ভবানীপুর কিংবা কালীঘাট ওইদিকে একটা বাসা দেখবার জন্য বন্ধুদের অনুরোধ করে আসব। ঈষৎ চিন্তিত হয়ে সুভদ্রা বললে, কেন, আবার কি হলো? পথে বিষ্ণু হাজরার সঙ্গে যা ঘটেছিল আনুপূর্বিক সকল কথা হরেন বললে। না না, এ অসহ্য হয়ে উঠেছে। এ দূষিত হাওয়া ছেড়ে আমাদের যেতেই হবে। কিন্তু তাই বলে ঠাকুরপোকে এখানে ফেলে রেখে? হ্যাঁ, তোমার ঠাকুরপোর অশিষ্টতাও ক্রমশ অসহ্য হয়ে উঠছে। না গো, ওরও একটু শিক্ষা হওয়া দরকার। ওকে দূরে রাখলে শিক্ষা হবে না, কাছে রাখলেই হয়তো হতে পারবে। তাহলে কাছেই রাখো। ধন্য তোমার সহ্য শক্তি সুভদ্রা। আমার আগে তোমারই ওটাকে অসহ্য হওয়া উচিত ছিল। ওর কত উৎপীড়ন তোমাকে সহ্য করতে হয় কোলাপের কাছে আমার তা জানতে বাকি নেই। কোলাপ সংসারে পুরনো ছি। রুষ্ট কণ্ঠে সুভদ্রা বলে, কোলাপ বুঝি ঠাকুরপুর নামে তোমার কাছে লাগায়? মাথা নেড়ে হরেন বলে, না না, ঠাকুরপুর নামে লাগাবে কেন? তোমার দুঃখের কথাই আমাকে জানায়। আমার দুঃখের কথা গোলাপ কি জানে যে তোমাকে জানাবে? হাসি মুখে হরেন বলে, সে কথা সত্যি। আমি যখন জানি নে, গোলাপি বা কি করে জানবে? সে কথার কোনো উত্তর না দিয়ে সুভদ্রা বলে, বাবার এত সাথের বাগান, পুকুর, ভদ্রাসন, না না, এ আমি সহজে ছেড়ে যাব না। বাবার মৃত্যুর 1 বৎসরের মধ্যে তো কোনো বিষ্ণু হাজরার জন্যই নয়। তাছাড়া যে চমৎকারভাবে বিষ্ণু হাজরার জ্ঞানচক্ষু তুমি আজ খুলে দিয়েছ, হে পথ সে নিশ্চয়ই ছেড়ে দেবে। সুভদ্রার এই ভবিষ্যৎবাণী মিথ্যে হয়নি। বিষ্ণু হাজরার কোনো ক্রিয়াশীলতার কথাই আর শোনা যায় না, এমনকি বরেনের মুখেও না। বিষ্ণু হাজরার জটিলতা শেষ হলেও বরেনের মতিগতির বিশেষ পরিবর্তন দেখা গেল না। এমনকি দ্বিজেন্দ্রনাথের মৃত্যুর বছর 3 পরে তার উচ্ছৃঙ্খলতা পুনরায় এক নূতন পথ ধরে সজোরে মাথা চাড়া দিয়ে উঠল। বেলা 10টা। আদালত যাওয়ার জন্য প্রস্তুত হয়ে হরেন সুভদ্রাকে জিজ্ঞেস করলে, বড়া এসেছে? মাথা নেড়ে সুভদ্রা বললে, না। তারপর কতকটা যেন নিজেকেই বলতে লাগলো, সেই কাল দুপুরে 2টো ভাত মুখে দিয়ে বেরিয়েছে, আর আজ এতটা বেলা পর্যন্ত দেখা নেই। যাত্রা শুনতে হবে তো দুপুর বেলাতেই বা যাওয়া কেন? আর আজ এখন পর্যন্ত না আসারই বা কি কারণ আছে? বিরক্তিসূচক কণ্ঠে হরেন বললে, ওহ, ইদানিং ও আবার বাড়াবাড়ি লাগিয়েছে। তুমি ওকে ভালো করে শাসন করো তো সুভদ্রা। সুভদ্রা বললে, আমি শাসন করলে ও মানবে কেন? তোমাকে ভয় করে, তুমি করো। হরেন বললে, আমাকে হয়তো ভয় করে, কিন্তু যত খিটিমিটিই করুক তোমার সঙ্গে, তোমাকেও ভালোবাসে জানো। তোমার কথাতেই ও সহজে বশীভূত হবে। তারপর ব্যস্ত হয়ে বললে, না না, এখন এসব কথার সময় নেই, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি চললাম, কেমন? এসো, তুক্কা তুক্কা। হরেন চলে গেলে হরেনের কথা ভেবে সুভদ্রা মনে মনে একটু হাসল। উদার হৃদয় তোমার, কত ভুলভ্রান্তি না করতে পারো। শ্বশুর ছিলেন বিচক্ষণ মানুষ, তিনি বুঝেছিলেন কোথায় গলদ। তাই শেষ সময়ে অনুরোধ করে গেছেন ঠাকুরপোকে সহ্য করতে। প্রতিশ্রুতি যখন দিয়েছি শেষ পর্যন্ত সহ্য করব, কিন্তু মাসখানেকের মধ্যে যেসব ঘটনা ঘটছে তার কিছুটাও যদি তুমি জানতে, তাহলে অমন করে ভালোবাসার কথা তুলতে পারতে না। হরেন প্রস্থান করবার মিনিট 5 মধ্যে বাড়ির ভিতরে বরেনের কর্কশ কণ্ঠস্বর শোনা গেল, গোলাপ, তেল দে। বোধহয় হরেনের বেরিয়ে যাওয়ার অপেক্ষায় কাছেই কোথাও কা ঢাকা দিয়েছিল। বরেনের কাছে উপস্থিত হয়ে সুভদ্রা বললে, এ কি কাণ্ড ঠাকুরপো, কাল দুপুরে গেছো, আজ 10টা বেলায় ফিরলে? বরেন বললে, কাণ্ড আবার কি, যাত্রা হওয়ার পর চাটা খেয়ে তারপর আসছি। বেহালা থেকে আদরপুর পথটা কি কম? এ কথার কোনো উত্তর দেওয়া হলো না। হঠাৎ বরেনের মুখ ভালো করে লক্ষ্য করে চকিত কণ্ঠে সুভদ্রা বললে, এ কি ঠাকুরপো, যাত্রায় তুমি সেজেছিলে নাকি? আমি, তুমি কি করে জানলে? ঠোঁটে লাল রং লেগে রয়েছে, আর কানের পাশে পাউডারের ছোপ। ছি ছি ঠাকুরপো, তুমি যাত্রায় সেজে এলে?
কাপড়ের খুঁট দিয়ে ওষ্ঠাধর ঘষে দেখে রুক্ষস্বরে বরেন বললে, ছিছি আবার কিরকম? সেজে এসেছি বটে, কিন্তু তা বলে তো হনুমান সাজিনি। দস্তুর মতো আমি রাম সেজেছি। অযোধ্যাপতি দশরথের তনয় রাম। তিক্ত বিদ্রুপাত্মক কণ্ঠে সুভদ্রা বললে, রাম সাজলেও আসলে তুমি হনুমানই সেজে এসেছ। এত বড় সম্ভ্রান্ত বংশের সন্তান হয়ে তুমি নিজের মুখে এতটা কালিমা খালে? কালিমা খালে মানে এটা কি? বরেনের মুখের ওপর স্থির দৃষ্টি স্থাপিত করে সুভদ্রা বললে, মাখালে বই কি। বাবা অত বড় নামজাদা হেডমাস্টার ছিলেন। তোমার দাদা MA BL পাশ করে একজন বড় উকিল হয়ে উঠেছেন, আর তুমি কিনা একটা পেশাদার যাত্রার দলে পাঠ করে এলে। দৃঢ় স্বরে বরেন বললে, শুধু পাঠ করেই আসেনি, পথ করেও এসেছি। বরেনের মুখের মধ্যে একটা হিংস্র উল্লাসের চাপা হাসি। সুভদ্রা জিজ্ঞাসা করলে, কিসের পথ করে এলে? কেন, তোমার সংসার থেকে বেরিয়ে পড়বার পথ। পরশু বিকেল থেকে যাত্রা দলের রামের কলেরার মতো হওয়ায় ওরা বিপদে পড়ে গিয়েছিল। কাকে রাম করবে ভেবে পায় না। সকলেরই হনুমান সাজবার মতো চেহারা। আমি বললাম আমি সাজবো। আমাকে দেখে বললে, চেহারাটা মানাবে বটে, কিন্তু কাল রাত 8টায় যাত্রা আরম্ভ। এত অল্প সময় কি তৈরি করতে পারবে? বললাম আলবাত পারবো। 2 দিন 4 ঘন্টা আর 4 ঘন্টা, মোট 8 ঘন্টা রিহার্সাল দিয়ে হিরোর পার্টে কালকে অভিনয় করেছি। ধন্যি পড়ে গেছে। সোজা দলে তো অভিনয় করিনি, শশাঙ্ক অধিকারীর দল। শশাঙ্ক অধিকারী বলেছে আমি যদি ওর দলে ভর্তি হই আমাকে 30 টাকা মাইনে দেবে, আর ওর মেয়েকে যদি বিয়ে করি 1.5 আনার বগড়াদারও করবে। পথ করে আসিনি বলছো? তোমার সংসারে থাকলে আমার লাভ কি? তোমার বাজার সরকার হয়ে তোমার ছেলে মেয়েদের কাঁধে পিঠে করে মানুষ করে তো আমায় জীবন কাটাতে হবে। সুভদ্রা বললে, না তা হবে না, কিন্তু তাই যদি হয় তাও তোমার যাত্রা দলের রামচন্দ্রের থেকে ভালো। তোমার মঙ্গল যদি কোথাও থাকে সেটা এই সংসারেই আছে। আমাকে বিশ্বাস করো ঠাকুরপো, আমি তোমাকে ভালোবাসি। তুমি আমাকে ভালোবাসো? হাহা করে হেসে উঠে বরেন বললে, তোমার যেমন ভালোবাসা মুসলমানের তেমন মুরগি পোষা। তোমার ভালোবাসার কথা আমি এক বিন্দুও বিশ্বাস করি না। তারপর হঠাৎ চিৎকার করে বললে, কিরে গোলাপ, তেলটা দে। অন্তরাল থেকে গোলাপ বললে, তেল গামছা কাপড় সব রেখেছি। সুভদ্রা বললে, আমিও এক বিন্দু বিশ্বাস করিনি ঠাকুরপো তোমার দাদার কথা। আজ এইমাত্র কাছারি যাওয়ার আগে তিনি একটা ভারী অদ্ভুত কথা বলেছিলেন তুমি নাকি আমাকে ভালোবাসো। শুনে তো আমি মনে মনে হেসে বাঁচিনি। যে আমাকে সৎমা মনে করে, যে মনে করে আমি তাকে মুহুরি বানাবার চেষ্টায় আছি, শোনো কথা, সে নাকি আমাকে ভালোবাসে। সে তো আমার অহরহ মৃত্যু কামনা করে। আমি মারা গেলে মুখে 1 গাল পান ঠুসে সে আমাকে খাটে তুলে পুড়িয়ে এসে বলবে, আপদ বিদেয় হলো। তোমার দাদা বলেন সে নাকি আমাকে ভালোবাসে। সহসা ঝরঝর করে একরাশ জল সুভদ্রার 2 চক্ষু থেকে বৃষ্টিধারার মতো ঝরে পড়ল। তাড়াতাড়ি আঁচলে চোখ মুছে অপ্রতিভভাবে সে বললে, তুমি কিছু মনে করো না ঠাকুরপো, এ চোখের জল তোমার কোনো কথার জন্য নয়, এ তোমার দাদার কথার জন্য। কি অদ্ভুত কথাই না বলে গেলেন তিনি। যাও, তুমি স্নান করতে যাও। ধীরে ধীরে সুভদ্রা অন্যদিকে চলে গেল। বেলা তখন 2টো। একটি ছেলে আর একটি মেয়েকে নিয়ে সুভদ্রা ঘরে শুয়ে আছে। দরজায় ধাক্কা পড়ল। তাড়াতাড়ি উঠে দোর খুলে সুভদ্রা দেখে বরেন দাঁড়িয়ে আছে। কি হলো ঠাকুরপো? বরেন বললে, কি আবার হবে, বেহালায় চললাম আমি। ওদের সঙ্গে যদি ব্যবস্থা হয়ে যায় 4-5 মাস আমি নাও আসতে পারি। ওর সঙ্গে দেখা করে যাবে না? না না, তুমিই বলে দিও ওখান। সুভদ্রা বললে, এই যে তোমার অন্যায় আচরণ, অকারণে আমাদের ছেড়ে চলে যাওয়া, এও আমি সহ্য করব, কারণ বাবা তোমাকে সহ্য করার আদেশ দিয়ে গেছেন আমাকে। চকিত কণ্ঠে বরেন বললে, বাবা তোমাকে আদেশ দিয়ে গেছেন? কবে? তার শেষ দিনে। এক মুহূর্ত চুপ করে থেকে বরেন বললে, বাবা তাহলে তোমাকে চিনতে পেরেছিলেন? হ্যাঁ, পেরেছিলেন বই কি। একটু মিষ্টি আর জল খাও ঠাকুরপো। মাথা নেড়ে বরেন বললে, না না, খাওয়ার এখন কোনো দরকার নেই, বলে কমনোত্তত হল।
তাড়াতাড়ি এগিয়ে গিয়ে খপ করে বরেনের একটা হাত ধরে ফেলে সুভদ্রা বললে, লক্ষ্মী ভাই, একটা কথা আমার রাখো, একটু মিষ্টি আর জল খাও আগে। ওহ, আচ্ছা দাও দাও। একটা রেকাবে 4টে সন্দেশ আর 1 গ্লাস জল নিয়ে এসে সুভদ্রা বরেনের সামনে রাখল। একটা সন্দেশ তুলে নিয়ে খেয়ে জলটা ঠকঠক করে পান করে বরেন বাড়ি থেকে বেরিয়ে গেল। বেলা 4টে বেজে গেছে, আর অলস হয়ে বসে থাকা চলে না। বিষণ্ণ গভীর মন নিয়ে হাতের গোটা কাজ ছেড়ে সুভদ্রা পুকুরে যাবে, এমন সময় কানে প্রবেশ করল, বৌদি। সুরের নূতনত্বে চমকিত হয়েছে দেখে সুভদ্রা বললে, কি হয়েছে ঠাকুরপো? বরেনের মুখে লজ্জা ও হাসির একটা স্তিমিত রসায়ন। ফিরে এলাম, বেহালার অর্ধেক পথ থেকেই ফিরে এলাম। কেন? না, রামচন্দ্রের পাঠ আর করবো না, এর থেকে লক্ষণের পাঠটাই ভালো। অতিথি তলে? ব্যগ্রকণ্ঠে বরেন বললে, না না, শশাঙ্ক অধিকারীর দলে নিশ্চয়ই আর নয়, এবার তোমাদের দলে। তার মানে? তার মানে দাদা হবে রামচন্দ্র, তুমি হবে সীতা, আর আমি লক্ষণ, আর আমাদের এই সংসার হবে অযোধ্যানগর। সুভদ্রার মুখ উল্লসিত হয়ে উঠল। সত্যি? হ্যাঁ গো, সত্যি। আচ্ছা বৌদি, তুমি লেখাপড়া জানা, পাশ করা শক্ত মেয়ে, তুমি বকবে ঝোঁকবে, তর্ক করবে, তখন তুমি অমন করে কাঁদলে কেন বলো দেখি? বেহালার পথে যেতে যেতে যতবার তোমার কথা মনে পড়ে দেখি তুমি কাঁদছো, আবার কাঁদছো, আবার 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 সেই কাণ্ড। না, আজকে কেঁদেই তুমি মাত করলে দেখছি। আকাশে মাঝে মাঝে রৌদ্র বৃষ্টির একত্র খেলা দেখা যায়। সুভদ্রার মুখের মধ্যেও অশ্রু আর হাসির সেই একত্র খেলা। ব্যাস, আমাদের আজকের গল্প এখানেই শেষ। আচ্ছা বলুন, শরৎবাবুর রামের সুমতির সঙ্গে কতটা মিল পেলেন? এর আগেও কিন্তু আমি দুজন আলাদা লেখকের একই নামের গল্প করেছি। কেউ কি বলতে পারবেন কি নাম ছিল আর কাদের লেখা ছিল? মনে পড়লে লিখে ফেলুন কমেন্টে। আর লিখতে লিখতে এই গল্পটা পড়ে আমার একটা অবজারভেশন শুনুন। সেটা হচ্ছে এই যে, কখনো কখনো খুব সাধারণ, খুব ছোট্ট কোনো ঘটনা খুব আনএক্সপেক্টেডভাবে নাড়িয়ে দেয় আমাদের। এই যেমন ধরুন না, সুভদ্রা বরেনকে এত বোঝালো, শাসন করলো, পড়াতে চাইলো, সে কিন্তু বুঝলই না। অথচ একবার বৌদিকে কাঁদতে দেখে বৌদি বিশ্বাস করে যে সে তাকে ভালোবাসে না, এইটুকু শুনেই তার সুমতি ফিরল। সত্যি আমাদের মানব মনের রহস্য উদ্ঘাটন করা বড়ই কঠিন। যাক, আজকের মতো বিদায়। ফিরে আসবো খুব শিগগিরই নতুন কোনো পুরনো গল্প নিয়ে। ততদিন খুব ভালো থাকবেন, ভালো রাখবেন। শুভরাত্রি।